আসসালামু আলাইকুম। এমআরআই কেমিস্ট্রি ক্লাব কর্তৃক আয়োজিত নবম বুক রিভিউ সবাইকে স্বাগতম। আমি নিজামুল করিম নিজাম, সম্মান তৃতীয় বর্ষে অধ্যয়নরত, সরকারি আশিক মাহমুদ কলেজ। নবম বুক রিভিউ এ আজকের আলোচ্য বইটির নাম হচ্ছে আলকেমিতে। তো আজকে আমি এই বইটির নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম অধ্যায়টির নাম হচ্ছে উপমহাদেশীয় রসায়ন। ইতোপূর্বে এই বইটি সম্পর্কে 8টি লাইভ সম্পন্ন হয়েছে। লাইভে যারা উপস্থাপনা করেছেন তারা অতি সুন্দর উপস্থাপনা করেছেন। তো আজকে আমি নবম অধ্যায় নিয়ে রিভিউ দিচ্ছি। উপমহাদেশীয় রসায়ন সম্পর্কে জানতে গেলে প্রথমে এই উপমহাদেশের দুইজন রসায়নবিদের নাম উঠে আসে। একজনের নাম হচ্ছে নাগার্জুন, অন্যজনের নাম হচ্ছে আলবিরনি। বৈদিক যুগে রসায়নের বৈশিষ্ট্য। এই উপমহাদেশের রসায়ন বেদের সাথে সম্পর্কিত। বেদ থেকে রসায়নের সামান্য বিষয় তুলে ধরে একটা বই লিখেছেন প্রফুল্লচন্দ্র রায়, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। আদিকালে রসায়নের দুটি উদ্দেশ্য ছিল। একটি হচ্ছে জীবন দীর্ঘায়িত করা এবং অন্যটি হচ্ছে সস্তা ধাতুকে স্বর্ণে রূপান্তরিত করা। আদিকালের রসায়নের পর্যালোচনা করলে দেখা যায় আদিতে রসায়ন ব্যবহৃত হয়েছে রোগ নিরাময়ের ক্ষেত্রে এবং জীবন দীর্ঘায়িতকরণের ক্ষেত্রে। এখন আমরা সোম গাছ সম্পর্কে কিছু আলোচনা করব। সোম গাছ অতি উপাদেয় ভেষজ গুণসম্পন্ন একটা গাছ, যে গাছের রস এবং বাকল ব্যবহার করে আদিকালে মানুষ বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে ব্যবহার করত। বেদীয় রসায়ন অপমার্গ গাছকে রোগ নিরাময়ের মহাঔষধ হিসেবে ব্যবহার করত। বেদীয় রসায়নে গাছটার গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাকা চুলকে শক্ত করার ক্ষেত্রে এবং নতুন চুল গজানোর ক্ষেত্রে এই গাছের গুণাগুণ উল্লেখযোগ্য। উল্লেখ আছে আদিতে রাজপুত্র এবং সভাকবিরা চিকিৎসাবিদ্যা পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের গাছটা ব্যবহার করতেন। কিন্তু চিকিৎসকের উল্লেখ পাওয়া যায় যারা অঙ্গিরা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল, তারাও এই গাছটার গুণাগুণ সম্পর্কেও জানতেন। ঋগ্বেদে সাধারণ মানুষরাও চিকিৎসাবিদ্যা পরিচালনা করতেন বলে ধারণা করা হয়। আদিতে মধ্যপ্রাচ্যের রসায়ন এবং অথর্বীয় রসায়নের মধ্যে মিল লক্ষ্য করা গেছে। এ বিষয়ে প্রফুল্লচন্দ্র রায় পরিষ্কার ভাষায় তার বইয়ে উল্লেখ করেছেন। অথর্ববেদে দু ধরনের বিষয় উল্লেখ আছে। একটি হচ্ছে বৈশগিনী, অপরটি হচ্ছে আয়ুষনী। বৈশগিনীতে রোগ নিরাময় সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং আয়ুষনীতে দীর্ঘায়ু এবং স্বাস্থ্য রক্ষার বিষয় আলোচনা করা হয়েছে। আদিকাল থেকেই স্বর্ণের তুলনায় সীসাকে নিম্নমানের ধাতু মনে করা হতো। আমাদের উপমহাদেশের রসায়ন চর্চা খুব প্রাচীন নয়। বৈদিক যুগের সঙ্গে উপমহাদেশীয় রসায়নের বর্তমান যুগের চিকিৎসাবিদ্যার সঙ্গে কিছুটা মিল লক্ষ্য করা যায়। উপমহাদেশীয় রসায়নে শুধুমাত্র বিশেষজ্ঞদের প্রভাব লক্ষ্য করা যায়, যেখানে সাধারণ মানুষ রসায়নের চর্চা খুবই কম করত। এই উপমহাদেশে প্রাচীন শীর্ষস্থানীয় প্রতিভাবানদের মধ্যে নাগার্জুন অন্যতম। এই নাগার্জুন এর একক ব্যক্তিত্বের মধ্যে অনেক প্রতিভার পরিচয় পাওয়া যায়। আরো অনেকেই আছেন যাদের আলোতে সমগ্র বিশ্ব আলোকিত হয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হিউয়েন-সাং, দেব, অশোক, নাগার্জুন আরও প্রমুখ। এখন নাগার্জুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। নাগার্জুন নামের উৎপত্তি সম্পর্কে এখন আমি একটু বলবো। কথিত আছে নাগার্জুন অর্জুন গাছের নিচে জন্মগ্রহণ করেছেন। এরপর সর্পরাজরা তাকে পাতালে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের বিদ্যা, গুপ্ত বিষয়াদি সম্পর্কে শিক্ষাদান করেন এবং এজন্যই তার নাম রাখা হয়েছে নাগার্জুন। তো নাগার্জুনের জীবন কাহিনী সম্পর্কিত বিশাল এক কিংবদন্তি উল্লেখ আছে। এতে বলা হয়েছে হৃদর্ভ রাজ্যের জনক এক ধনী ব্রাহ্মণ ছিলেন।
যিনি বহুকাল ধরে একজন সন্তান লাভের আশা করতেন, কিন্তু তার স্ত্রীর কোনো সন্তান ছিল না। একদা তিনি স্বপ্নে দেখেছিলেন এক ঋষি তাকে বলতেছে যে সে যদি 100 ব্রাহ্মণকে ভিক্ষা দেয় তাহলে তার সন্তান সে আসলে সন্তান লাভ করতে পারবে। সে অবশেষে 100 জন ব্রাহ্মণকে ভিক্ষা দেয় এবং দুপুরের খাবার খাওয়ায়। 10 মাস পরে তার স্ত্রী এক পুত্র সন্তান জন্মদান করে। শিশুটি ছিল খুবই ভাগ্যবান। শিশুটি জন্মগ্রহণ করে। অনেক জ্যোতিষী চিন্তা ভাবনা করে দেখেছেন যে তাদের সন্তান জন্মগ্রহণ করেছে ঠিকই, কিন্তু তাদের সন্তানের আয়ুষ্কাল 7 বছর। 7 বছর সে পৃথিবীতে বেঁচে থাকতে পারে, তারপর সে পরলোক গমন করবে। তো এতে ব্রাহ্মণ খুবই ভয়ের মধ্যে ছিল যে তার পৃথিবীতে সন্তান নাই, অথচ একটা সন্তান 7 বছর পর মৃত্যুবরণ করবে। এই জন্য দেখতে দেখতে তার ছেলের বয়সে যখন 7 বছর উপনীত হওয়ার উপক্রম হয়, তার ছেলের মৃত্যু সে নিজের চোখে দেখবে না বলে কয়েকজন লোক সহ ছেলেকে নির্জন স্থানে রেখে আসলেন। সেই ছেলেটি ছিলেন নাগার্জুন। নির্জনে থাকা অবস্থায় তার সম্মুখে মহাবোধিসত্ত্ব অবলোকিতশ্বরের ছদ্মবেশ দর্শন দেন এবং বলেন তিনি অতি তাড়াতাড়ি নালন্দের মঠে চলে যান। তিনি যদি নালন্দের মঠে চলে না যান, তার মৃত্যু অবধারিত। এজন্যই নাগার্জুন অতি তাড়াতাড়ি নালন্দের মঠে চলে যান। সেখানে শ্রী সরহভদ্রের দর্শন করেন এবং বিহারের একজন ভিক্ষুক নিযুক্ত হন। তিনি বিহারের ভিক্ষুক নিযুক্ত হওয়া অবস্থায় সেখানে ব্যাপক পরিমাণে দুর্ভিক্ষ দেখা দেয়, আর তিনি সম্পদ আহরণের জন্য মহাসাগরের মধ্যবর্তী অন্তর্গত জন্তু দ্বীপে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। পরে সেই দ্বীপে যাওয়ার জন্য তিনি রওনা হলেন। অবশেষে 2টি বট বৃক্ষের পাতা নিয়ে যাত্রা শুরু করলেন। একটি বট বৃক্ষের পাতার উপর তিনি ভর করে চললেন এবং অপর বট বৃক্ষের পাতা তার কাছে রেখে দিলেন। অবশেষে তিনি জন্তু দ্বীপে গিয়ে পৌঁছান এবং সেখানে এক ঋষির সাথে তার দেখা হয়। সেই ঋষিকে তিনি তার সকল কথা বর্ণনা করলেন। নাগার্জুন ঋষিকে বললেন, আমাকে সেখান কিভাবে সাধারণ ধাতুকে স্বর্ণে রূপান্তরিত করা যায়। ঋষি তাকে শর্ত দিলে সেই শর্ত অনুযায়ী তিনি একটি পাতা ঋষিকে দিয়ে দেয়। কারণ ঋষিকে যদি নাগার্জুন তার একটি বট বৃক্ষের পাতা না দেয়, সেক্ষেত্রে ঋষি তাকে তার সাধারণ ধাতুকে যে স্বর্ণে রূপান্তরিত করা হয় সেই বিদ্যা তাকে শেখানো হবে না। এই জন্যই নাগার্জুন একটু চতুরি করে তার কাছে 2টি পাতার মাঝখান থেকে একটি বট বৃক্ষের পাতা ঋষিকে দিয়ে দেয় এবং অন্য একটি বট বৃক্ষের পাতা তার কাছে রেখে দেয়, যাতে সে ভারতবর্ষে সাগর পাড়ি দিয়ে ফিরতে পারে। তো অবশেষে নাগার্জুনের জাদুবিদ্যা শেখা শেষ হলে সে ঋষির চোখ ফাঁকি দিয়ে সে ভারতবর্ষে বট বৃক্ষের পাতার উপর ভর করে চলে আসে। ভারতবর্ষে আসার পর নাগার্জুন দ্বিতীয় আরেকজন মনীষীর সান্নিধ্য লাভ করেন, যার কাছে তিনি বিজ্ঞান, ওষুধশাস্ত্র, আলকিমিতির উপর বিভিন্ন বিষয় গবেষণা করেন এবং বিভিন্ন ধরনের বই রচনা করেন। সরহভদ্রের মৃত্যুর পর তিনি প্রধান পুরোহিত নিযুক্ত হন। 625 খ্রিস্টাব্দে জাপান দর্শনের সূচনা হয় এবং এরপরে জীবন দর্শনের সঙ্গে সঙ্গতি রাখতে গিয়ে এসব বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। এরপর নাগার্জুনের রাসায়নিক কার্যাবলীর বিষয়ে একটু আলোচনা করা যাক। এই উপমহাদেশীয় রসায়নে পাতন এবং ঊর্ধ্বপাতনের জনক হচ্ছেন নাগার্জুন। তারই হাত ধরে আমরা পাতন শিখেছি এবং ঊর্ধ্বপাতন শিখেছি এবং রসায়নের জন্য অনেক গ্রন্থ তিনি রচনা করেছেন। অবশ্য জাবিরের নাম ও উল্লেখ করার মতো তিনিও বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করেছেন এই রসায়ন শাস্ত্রের জন্য। নাগার্জুনের রস রত্নাকর অবাক কিছু বিস্ময়কর রাসায়নিক পরিবর্তন ও উৎপাদের কথা এই গ্রন্থে উল্লেখ করা হয়েছে। হলুদ গন্ধককে পলাশ গাছের
রস দিয়ে পরিশোধন করে নিয়ে তা দিয়ে রূপাকে 3 বার ঘুঁটের আগুনে উত্তপ্ত করলে রূপা স্বর্ণে পরিণত হয়। কি আশ্চর্য! দস্তার আকরিক এর সাথে 3 বার পোড়ালে তামা সোনায় পরিণত হয়। কতিকালায় খাদুয়া ধান বেত ফলের অম্লীয় রস দিয়ে পরিপাক করতে হবে এবং পরবর্তী পর্যায়ে সোডা, বোরাক্স ইত্যাদি ক্ষার যোগে এই দগ্ধীকরণ 3 বার পরিচালনা করতে হবে। এভাবে কত রকমের রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলার অপেক্ষা রাখে না। একদা প্রজ্ঞাপারমিতা মধ্যরাতে নাগার্জুনের কাছে স্বপ্নে আবির্ভূত হয় এবং তাকে ইস্পাত, তাম্র, অভ্র, মাক্ষিক ইত্যাদি অনুমাপন সম্পর্কে জ্ঞান দান করেন। পারদকে সমপরিমাণ স্বর্ণের সঙ্গে ঘষতে হবে, এতে যে পারদ উৎপন্ন হবে তার সঙ্গে গন্ধক, সোহাগা ইত্যাদি মিশাতে হবে। এই মিশ্রণকে আগুনে দগ্ধ করতে হবে। এর ফলে যে ওষুধ তৈরি হবে সেই ওষুধ যে পান করবে সে অমরত্ব লাভ করবে। এই বিষয়েও এই বইয়ে উল্লেখ পাওয়া যায়। কেমীয় শাস্ত্রের 2টি উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে একটি হচ্ছে সাধারণ ধাতুকে স্বর্ণে রূপান্তর করা এবং অন্যটি হচ্ছে সুদীর্ঘ যৌবন লাভ করার বিষয়টি উল্লেখ আছে। মাত্রিক রসায়ন সম্পর্কে নাগার্জুনের তেমন ধারণা ছিল না মনে হয়। তান্ত্রিক যুগ রসায়নের ক্ষেত্রে পারদ এর যৌগসমূহ অত্যন্ত বেশি প্রাধান্য পায়। এর এক কথায় বলা যায় তান্ত্রিক যুগে রসায়ন মূলত ছিল পারদ কেন্দ্রিক। এই যুগে একটি রসায়নের গ্রন্থ হচ্ছে রসায়নব, যার অর্থ হচ্ছে পারদের সমুদ্র। তো নাগার্জুন বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উপমহাদেশীয় রসায়ন। আলকেমিতির দৃষ্টিতে উপমহাদেশীয় রসায়ন। আলকেমিতির পুরো নাম হলো আল-বিরুনির পুরো নাম হচ্ছে আবু রায়হান মুহাম্মদ ইবনে আহমদ আল-বিরুনি। 973 খ্রিস্টাব্দে খিরা এলাকায় তার জন্ম। তিনি মূলত গণিত, সনবিদ্যা, গাণিতিক ভূগোল, পদার্থবিদ্যা ও রসায়ন এর খনিজবিদ্যা সম্পর্কে বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করেছেন। তিনি 20টি গ্রন্থ রচনা করেছেন। আল-বিরুনি রসায়নবিদ্যাকে জাদুবিদ্যা বলে অভিহিত করেছেন, কারণ তার মতে এই উপমহাদেশে রসায়নে বাস্তবিকভাবে স্বর্ণ উৎপাদন সম্ভব ছিল না। এই উপমহাদেশে রসায়ন আদিতে যা ছিল তা হচ্ছে বিস্ময়কর রসায়ন, আয়ু দীর্ঘায়িতকরণ এবং ধাতুকে স্বর্ণে রূপান্তরিত করার বিষয়টি ইত্যাদি। আর ধাতুকে স্বর্ণে রূপান্তরিত করা বিষয়টি ছিল মূল লক্ষ্য। আল-বিরুনি অবশ্য রাসায়নিক পদ্ধতিতে স্বর্ণ লাভের যে বিষয়টি এই উপমহাদেশের লক্ষ্য করেছেন তা নিকৃষ্ট ধাতু থেকে স্বর্ণ উপার্জন নয়, তা একান্তই বিচিত্র রকম এবং উদ্ভট রকমের। কোনো ক্রমেই তাকে বিজ্ঞান বলা যায় না। উল্লিখিত কাহিনীসমূহ এর দর্শন। অবশ্য স্বর্ণ প্রস্তুতির তদানীন্তন রসায়ন বিজ্ঞানের কোনো পদ্ধতি থাকলেও সম্ভবত তা ছিল অন্যান্য পেশার মতো একান্ত গোপনীয়, যা স্বাভাবিকভাবেই আল-বিরুনির গোচরীভূত হয়নি। তো এই ছিল নবম অধ্যায়ের উপমহাদেশীয় রসায়নের সংক্ষিপ্ত আলোচনা। আশা করছি সকলের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক কমেন্টই আমাদের অনুপ্রাণিত করবে এবং অন্য দিন অন্য আরেকটি বই অথবা এই বইয়ের অন্য একটি অধ্যায় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। সকলের জন্য শুভকামনা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।